চাহিদার মাত্র ৫% পূরণ করছে দেশীয় চিনি শিল্প। ৯৫ ভাগই করতে হয় আমদানি। মাত্রাতিরিক্ত শুল্ক হারের বোঝা টানতে হচ্ছে ভোক্তাকে, কমানোর দাবি মালিক ও ব্যবসায়ীদের। বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি, ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনার দাবি। স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান কৃষক। আধুনিক সরঞ্জাম থাকলেও নেই ব্যবহার, অলস পড়ে আছে প্রধানমন্ত্রী দেয়া উপহারও। পর্যাপ্ত জায়গার অভাবকে দোষে ফায়ার সার্ভিস, সক্ষমতা বাড়ানোই জোর বিশেষজ্ঞের। এবং যুক্তরাষ্ট্রে টাইগার বোলারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশন কিংবা ড্রপ ইন পিচ নিয়ে না ভাবার পরামর্শ সাবেক পেসারের। সিরিজ নিয়ে উচ্ছ্বসিত বিসিবি। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কয়েক ঘন্টার চেষ্টাতেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে যেতে পারেনি উদ্ধারকারী দল। যদিও হেলিকপ্টারটির সঠিক অবস্থান সম্পর্কে জানা গেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে ইরান চাইলে উদ্ধার কাজে সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন হবে না। তোমরা যারা এখানে উপস্থিত আছো, এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা, সবাই নিশ্চিত থাকো যে এই ঘটনায় রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না। খবরটি যখন শোনা গেছে তখন থেকে সবাই অনেক পরিশ্রম করছে, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬৩ বছর বয়সী রাইসির দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হলে ইরানের সংবিধান অনুযায়ী দেশে দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। একই সঙ্গে ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে, যার মাধ্যমে দেশে আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। রাহানুল রানা, সময় সংবাদ। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে বলে জানা গেছে। ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে। বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌশলের দায়িত্ব পালন করেন রাইসি। মাত্র ২৫ বছর বয়সে তেহরানের ডেপুটি কৌশলে নিযুক্ত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। ২০১৪ সালে ইরানের মহাকৌশলী পদের দায়িত্ব পালন করেন রাইসি। ২০১৭ থেকে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। ১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত ইরানিদের বিস্মিত করেছিল। যদিও সে নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি। তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। ২০১৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ করেন। বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। সবশেষ ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থী এই ধর্মীয় নেতা। রাহানুল রানা, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি ১৪০ টাকা। প্রতি কেজি পরিশোধিত চিনিতে ৪৮ টাকা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র ৫% পূরণ করছে। বাকি ৯৫% ২০ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এই অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। সাখাত চুপুর ক্যামেরায় বিস্তারিত, কমলদের রিপোর্টে। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে ৭০০ মার্কিন ডলার হিসেবে।
সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4,500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে 6,000 টাকা কাস্টম ডিউটি, 30% রিয়েল ডিউটি, 15% ভ্যাট, 5% অ্যাডভান্স ট্যাক্স এবং 5% এআইটি হিসেবে প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা 35 পয়সা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা আদায় করা হয়। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই সিলেট, মেহেরপুর, ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালান হয়ে দেশে প্রতিদিনের চাহিদার অর্ধেকের বেশি 4,000 মেট্রিক টন চিনি বাজারে আসছে। অথচ মিলগুলোতে হাজার হাজার মেট্রিক টন চিনি অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের ট্যাক্স যদি রেভিনিউটা যদি 50% করা যায় তাহলে 24 টাকা 25 টাকা কমে যায়। তো কমে গেলে আমরা 100 টাকা করে চিনি, আমাদের মিলগুলো বাঁচত, চিনিগুলো সেল হতো। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলে বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির কৃষিকেও। সেইভাবেই আসছে বাজেটে বাড়াতে হবে বরাদ্দ, দিতে হবে ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনা, আর ভর্তুকি ব্যয়ের স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান প্রান্তিক কৃষক। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্য শ্যামলা, নদীমালায় ঘেরা সোনার বাংলা। যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে উর্বর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল 56,000 বর্গমাইলের সোনার বাংলা, নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনাকালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত। বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনও অর্থনীতির প্রাণ সেই কৃষি, যে কৃষি নিশ্চিত করে চলেছে খাদ্য নিরাপত্তা, সেবা শিল্পের কাঁচামালের যোগান। এই কারণে মাটি একদম বাইজা ফেলাইছে আর কি, তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মোটামুটি ভালো পাচ্ছি, তো দাম পাচ্ছি না আর কি। ওই যে ফসলের বেশি যাইতেছে, খরচ বেশি যাইতেছে। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তার তেমন প্রতিফলন। অন্তত বরাদ্দ বিশ্লেষণে মিলে সেই চিত্র। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি। আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে, বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে। সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ। সার কল, ওষুধ কল, বীজ কল আমরা সরকার কোনো জিনিস পাই না। বীজ পায় কারা? যারা চেয়ারম্যান মেম্বারগুলোকে মনে করেন যে লিয়াজু আছে, তারা না বললেও বীজ পায়। তো জমি হিসাবে লোন দিতে এখন তো দেয় না, এখন পাই না। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষিকেও করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। এক শ্রেণীর এই যে যারা ডিলার,
তারা কিন্তু আপনার কৃষককে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রতারিত করে। কখনোই আপনি কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়নকে ভাবতে পারবেন না। অধিকাংশ জনসংখ্যা কৃষিতে আপনার নিয়োজিত, কেউ কৃষি শ্রমিক, কেউ কৃষক। তাদেরকে যদি আপনি স্মার্ট না করেন, তো স্মার্ট বাংলাদেশ কেমন হবে? এনবিআর অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আসন্ন বাজেটে কৃষি খাতে শুধু ভর্তুকিই থাকতে পারে 25,000 কোটি টাকা, যেখানে গুরুত্ব পাবে কৃষকের জন্য সাশ্রয়ী মূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ ও সেচ সুবিধা। কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যার সুফল পাচ্ছেন কৃষকরা। বাজেটে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ, তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম। সামনের বাজেট হবে কৃষি বান্ধব, এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের। ফরহাদ রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আধুনিক ফায়ার ফাইটিং সরঞ্জাম আছে, কিন্তু তার ব্যবহার নেই। এমন সরঞ্জামের মধ্যে রয়েছে বহুতল ভবনে আটকে পড়াদের উদ্ধার করতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারও। এজন্য দুর্ঘটনা কবলিত এলাকায় পর্যাপ্ত জায়গার অভাব সহ অপরিকল্পিত নগরায়নকে দোষে ফায়ার সার্ভিস। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এফআর টাওয়ার দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে 3টি জাম্বো কুশন উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জাম্বো কুশনটা আমরা ডিপ্লয় করতে পারি না জায়গার স্বল্পতার কারণে। সংকীর্ণ সড়ক, তারের জঞ্জাল, যানজট আর উৎসুক জনতার চাপেও ফায়ার ফাইটারদের ব্যবহারে বেগ পেতে হয় অনেক আধুনিক সরঞ্জাম, যেমন 24 তলা সুউচ্চ ভবনে উদ্ধার কাজ চালানোর ক্ষমতা সম্পন্ন টার্ন টেবল লেডার ও ফায়ার ফাইটিং রোবট। 68 মিটার যেই টিটিএল রয়েছে টার্ন টেবল ল্যাডার, এটা দিয়ে কিন্তু আমরা অ্যাটলিস্ট 21 তলা পর্যন্ত আমরা ব্যবস্থা করতে পারি। জ্যাম, রাস্তায় অনেক সমস্যা থাকে, আমাদের পৌঁছাতে হয়তো দেরি হয়, কিন্তু দেরি হলেও আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আগে লাইফকে রক্ষা করার জন্য। ফায়ার সার্ভিসের বহরে কার্যকরী আধুনিক সরঞ্জাম ও বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর প্রতি জোর দেন বিশেষজ্ঞরা। আগাম প্রস্তুতি এবং কী ধরনের ফায়ার এটা জেনে ওখানে উদ্ধার তৎপরতা, একটা প্রস্তুতি নিয়ে এটা উদ্ধার তৎপরতা করা দরকার। তাই নিয়ে আমরা সফলভাবে যে কোনো যে ইনসিডেন্ট এগুলো কিন্তু মোকাবেলা করতে পারব। সরঞ্জামের স্বল্পতা, নানা বিড়ম্বনা, এর মাঝেই জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা। যে কোনো দুর্যোগে যারা এগিয়ে আসেন নিঃস্বার্থে, সেই উদ্ধারকর্মীরা অপেক্ষা করা গেলেও তিলোত্তমা ঢাকার সংকীর্ণতায় বারবার হোঁচট খাচ্ছেন তারা, যার খেসারত দিতে হচ্ছে দুর্যোগে পতিত হওয়া ভুক্তভোগীদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে প্রতি বছর 30 নভেম্বর বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। পরীক্ষার 15 দিনের মধ্যেই হবে প্রিলিমিনারির ফল, আর 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময় এখনও চূড়ান্ত না হলেও আগস্টের শুরুর দিকে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার সার্ভিস কমিশনের। 26 এপ্রিল 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন 2.5 লাখেরও বেশি চাকরি প্রার্থী। এর মাত্র 13 দিন বা 9 কার্য দিবসের মধ্যে ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। ফল প্রকাশে রেকর্ডের এই ধারা ধরে রাখতে চায় কমিশন। সম্প্রতি গণমাধ্যমকে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সবশেষ বিসিএস এর ফল দ্রুত সময়ে প্রকাশ করার আত্মবিশ্বাস থেকে এখন প্রতিটি বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল 15 দিনের মধ্যে প্রকাশের চেষ্টা করা হবে। 2টা পরীক্ষার ফলাফল দেওয়ার চেষ্টা করব, হয়তো বা জানুয়ারি টাচ করতে পারে। তারপরে আমাদের একটা পরীক্ষা থাকবে, সেটা আদর্শ পজিশন থাকবে যে একটা পরীক্ষা চলমান থাকবে, আরেকটা নভেম্বরের 30 তারিখে বিজ্ঞপ্তি হবে, এরকম পর্যায়ে থাকবে। গত 3 বছরে প্রতি বছরই 30 নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছে, মানে তার মানে একটা নিয়মিত পরীক্ষার্থী এবং সকলের কাছে এটি স্পষ্ট হয়ে যে 30 তারিখে, নভেম্বরের 30 তারিখে বিজ্ঞপ্তি আসছে, তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। ক্রমশ ছোট হয়ে আসছে বরিশালে কীর্তনখোলা নদীর মানচিত্র। 5000-এরও বেশি ভূমিদস্যু দখলদারদের দখলে নদীটি। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় নদী দখল ও দূষণ হলেও প্রতিরোধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল সদর উপজেলায় চরআইচা এলাকায় বাঁশের বেড়া দিয়ে বালু ফেলে দখল করা হচ্ছে কীর্তনখোলা নদী। পাশেই দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, যে যেভাবে পারছে দখল করছে।
শুধু চরাইচা এলাকায় নয়, বরিশাল নগরী ঘেঁষা ধান গবেষণা রুট, বেলতলা, পলাশপুর এলাকা জুড়ে চলছে কীর্তনখোলা নদী ভরাট দখলের মহা উৎসব। আর দখলদাররা বলছেন এসব জমির কাগজপত্র আছে তাদের কাছে, কিন্তু কাগজপত্র দেখাতে চাইলে দেখাতে পারেননি। উচিত তো না, সরকার পড়িয়ে রয়েছে তো, নদীর সাইডে পড়িয়ে আছে অনেক জায়গা। তারপর হ্যাঁ যেটা পাওয়ার আওতা সেটু বর্তে আছে বালি দিয়া। নদীর ভিতরে তো না, মানে যতটুকু আছে কাগজপাতি দেখতে চাইলে তো দেখানো যায় অবশ্যই। স্থানীয়রা বলছেন নদীর সাথে সংযোগ দেয়া সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনার স্তূপকে ঘিরে প্রতিনিয়তই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, আর কীর্তনখোলা নদী দিন দিন সরু হচ্ছে। বিভিন্ন জায়গায় দিয়ে ময়লা আবর্জনা ফালাইয়া দূষিত করে ফেলাইছে এবং ওই কিছু লোক ব্যক্তি আছে ওই দখলের চেষ্টা করতেছে। হাওয়া বাতাস এখন গন্ধ আর গন্ধ, এই গন্ধ থেকে আমরা উন্মুক্ত চাই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে প্রায় 5192 জন প্রভাবশালী দখলদার। রাজনৈতিক কিছু প্রভাব রয়েছে, আর প্রশাসনের আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওনাদের অনেক উদাসীন মনোভাব এটার জন্য মূলত অন্তরায় মনে করছি। বিআইডব্লিউটিএ বলছে দখলদারদের তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, আর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। ইতিমধ্যে তালিকা করেছি, তালিকা আমরা 4000-এর উপরে পেয়েছি উচ্ছেদ অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ থেকে যখনই উদ্ধার অভিযানের গ্রহণ করা হবে আমরা সর্বাত্মক সহায়তা করব। সবশেষ 2021 সালের 15 সেপ্টেম্বর 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। নদী দখলের তালিকা প্রস্তুত জানিয়ে বারবার হুঁশিয়ারি দিলেও অদৃশ্য শক্তির জোরে শক্তপোক্তভাবে অবৈধ উচ্ছেদ হয় না বলে অভিযোগ নদী গবেষকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল বিভাগে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে তীব্র তাপপ্রবাহে ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। এতে শঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের পরও মাঠে বোরো ধান পরিদর্শনে আসেননি তারা, এমনটাই অভিযোগ কৃষকদের। তবে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে তেমন বড় কোনো ক্ষতি হয়নি বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালের কাশীপুর এলাকার কৃষক মেহেদি হাসান সবুজ ও গিয়াসউদ্দিন 2 লাখ টাকা ঋণে 4 বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলনও ভালো হয়, কিন্তু ধান কাটতে গিয়ে দেখেন তীব্র তাপপ্রবাহে অধিকাংশ ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। গত বছর বিঘা প্রতি 25 মণ ধান পেলেও এবার 10 মণ পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। লোন করে ধানগুলো করছি, কিন্তু আমরা এই লোন কিভাবে শোধ করব সারাদিন এই টেনশনে সবসময় থাকি। ব্লাস্ট রোগ আর মাজরা পোকে ধানটা নষ্ট করে ফেলেছে, এখন যে আমরা কিভাবে চলবো সেইটা আমরা দিক পাই না। বোরো ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে দুশ্চিন্তায় বরিশাল বিভাগের 6 জেলার কৃষকরাই। অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সাথে কৃষকরা বারবার যোগাযোগের পরও সহায়তা পাননি। ভালো সাজেশন দিলে আমরা ভালো ওষুধ দিতাম, হ্যাঁ পরে হ্যাঁ ফোনে যোগাযোগ করছি, হে যা দিতে গেছে হ্যাঁ দিছি, কিন্তু হাতে কোনো কার্যকারী হয় না। সার মার দিছি আগাইতে পারি না, কৃষি অফিসারের কইলেও বেশি ভূমিকা দেয় না, যার জন্য আসি লসের মধ্যে আসি। তথ্য বলছে বরিশাল বিভাগে 2,12,245 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে 1,87,080 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জনবল সংকটে কৃষকদের কাঙ্ক্ষিত পরামর্শ দিতে পারছেন না তারা। কৃষকরা এই ধরনের ক্ষতির পর্যায়ে পড়ছে, তাদেরকে আমরা তালিকাবদ্ধ করে আগামী মৌসুমে যাতে পুষিয়ে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বরিশাল বিভাগের বোরো ধান থেকে 5,96,168 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। উপকূলে ফিরেছে কয়েক হাজার মাছ ধরার ট্রলার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও ভোলার দৌলত খান মাছ ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আমরা শুরুতেই প্রথমে যাব কক্সবাজার রুবেলের কাছে।
সাগরে ৬৫ দিনে মাছ শিকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি কক্সবাজার যে বাঁকখালী নদী রয়েছে, সেই বাঁকখালী নদীর উপকূলে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো নগর করেছে। এরই মধ্যে কক্সবাজারে নিবন্ধিত প্রায় ৬,০০০-এর বেশি মাছ ধরার ট্রলার রয়েছে। সেই সব ট্রলারে এখন পর্যন্ত আসলে যেটি জেলেদের মাধ্যমে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সাগরে অসংখ্য ট্রলার রয়ে গেছে। বিশেষ করে এখন সাগরে মাছ ধরা পড়ছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কারণে অনেক জেলে যারা বের হয়েছিলেন ট্রলার নিয়ে তারা এখনও ফিরেননি। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে মাত্র 20টির মতো ট্রলার ফিরেছে। এবং আমরা যেই ট্রলারগুলো ফিরেছে সেই সব ট্রলারে লক্ষ্য করেছি প্রায় প্রতিটি ট্রলারে 1200 থেকে 1500 এবং সর্বোচ্চ 3000 পর্যন্ত ইলিশ তারা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নামিয়েছে। এবং আমরা সেই ঘাটে যেসব পল্টুন রয়েছে সেসব পল্টুনে ইলিশে সয়লাভ হয়ে গিয়েছে এবং সেখানে ব্যাপক হাঁকডাক চলছে এবং বেচাকেনা চলছে। তবে জেলেদেরকে আমরা লক্ষ্য করছি যারা বাঁকখালী নদীর যে ট্রলারগুলোতে নোঙর করেছে সেখানে জেলেরা বসে রয়েছেন। জেলেদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি তারা বলছেন তাদের যে দুশ্চিন্তা, এই 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞায় তাদের দুশ্চিন্তা কাটছে না। যেহেতু 65 দিন সরকারি সহায়তার আওতায় কক্সবাজারে মাত্র 65 থেকে 70 হাজার জেলে এখন পর্যন্ত সহায়তার আওতায় আসলে আরও 70 থেকে প্রায় 30 হাজার জেলে এখনও অনিবন্ধিত রয়ে গেছে, যারা এখনো পর্যন্ত সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন না সেই বিষয়টি বলছে। আবার যারা নিবন্ধিত হয়েছে তাদের মধ্যেও তো খুব বিরাজ করছে। তারা বলছে তারা যদি যে সরকারি সহায়তা চালের জন্য যায় তখন অনেকে আজকে দিবে কালকে দিবে, এভাবে করে অনেক সময় তাদেরকে দেওয়া হয় না। অনেক নেতাকর্মীরা এসব সরকারি সহায়তা খেয়ে ফেলছে বলে সেটিও দাবি করছেন। সেক্ষেত্রে তাদের দুশ্চিন্তা, তারা সংসার নিয়ে আগামী 65 দিন কেমন করে চলবে সেটি তাদের দুশ্চিন্তা যেন কাটছে না, সেই বিষয়টি বলছে। অন্যদিকে আরেকটি যে বিষয়টি বলছে, শুধু জেলে নয়, জেলের পাশাপাশি অন্যান্য যে মৎস্য শ্রমিক রয়েছে, মৎস্য শ্রমিকের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও রয়েছে, তাদের সংখ্যাও নিহায়ত কম নয়। তাদের সংখ্যা উপরে কক্সবাজারে 20 থেকে 30 হাজার রয়েছে। তারাও বলছে যে তাদেরকেও যাতে সরকারি নিবন্ধনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে সরকারি সহায়তার আওতায় আনা হয়। পাশাপাশি আরেকটি বিষয় বলছে, সাগরে যেহেতু 65 যেহেতু বন্ধ রয়েছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের ট্রলারগুলো যাতে মাছ শিকার না করে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সাগরে নজরদারি বাড়ানো হয় সেই দাবিটি করেছে। তো এই ছিল আমার কাছে 65 দিনের নিষেধাজ্ঞার কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি ভোলাতে আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটনের কাছে। আবারও নিষেধাজ্ঞার কবলে পড়ল ভোলার প্রায় 70,000 সমুদ্রগামী জেলে। গত মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে আগামী 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন এই নিষেধাজ্ঞা সময়ে ভোলার এই সমস্ত জেলেরা আসলে সমুদ্রে আর মাছ শিকার করতে পারবে না নিষেধাজ্ঞার কারণে। আমরা ইতিমধ্যে ভোলার যে সমুদ্রগামী জেলেরা যে সমস্ত মাছঘাটগুলোতে আসেন সেগুলোতে নিয়ে ঘুরে দেখেছি যে অনেক জেলে ট্রলার ইতিমধ্যে ঘাটে চলে এসেছে এবং অনেকে আগেভাগে ঘাটে এসে জাল নৌকা এগুলো মেরামত করা এবং সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছে। জেলেদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে জেলেরা এই বছরই পরপর এই তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। প্রথম মা ইলিশ রক্ষায় 15 দিন, তারপরে মার্চ এপ্রিল 2 মাস ছিল জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার পরে আবার এই 65 দিনের সমুদ্রগামীদের নিষেধাজ্ঞার কারণে তারা আসলে অনেকটাই অভাব অনটনের মধ্যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে পরিবার পরিজন নিয়ে। তো আর এদিকে মৎস্য বিভাগ যেটা জানিয়েছে যে তারা সমুদ্রের মাছের উৎপাদন বৃদ্ধি এবং দক্ষিণ বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতোমধ্যে কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তারা যৌথ অভিযানের মাধ্যমে অভিযান সফল করবে। এদিকে ভোলায় এখন পর্যন্ত প্রায় যে 70,000 জেলে কর্মহীন রয়েছে এদের মধ্যে প্রায় 63,954 জন জেলের জন্য 42 দিনে 56 কেজি করে 3,581 মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। খাদ্য সহায়তাগুলো ইতিমধ্যে জেলা প্রশাসন
প্রশাসন থেকে উপজেলা প্রশাসনে ছাড় দেওয়া হয়েছে। জেলেদের দাবি এই খাদ্য সহায়তা যেন দ্রুত তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করে, তাহলে তাদের এই নিষেধাজ্ঞাকালীন সময় পরিবার পরিজন নিয়ে সংসার চালানো তাদের জন্য অনেকটা সহায়ক হবে। তো এ ছিল আমার কাছে দৌলত খানের মাঝঘাট থেকে নিষেধাজ্ঞার প্রথম দিনের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম ভোলা এবং তার আগে কক্সবাজার থেকে। এক সাগরে দুই নিয়ম। আজ থেকে 23 জুলাই পর্যন্ত বাংলাদেশের জেলেদের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ হলেও অবাধে মাছ ধরেন ভারতীয় জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশ অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা না দিলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তবে মৎস্য বিভাগ বলছে, দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নৌবাহিনী। মনির হোসেনকে সঙ্গে নিয়ে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর 65 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সাগর সংলগ্ন সব নদী মোহনাও। তাই ঘাটে নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। নিষেধাজ্ঞা কালে পটুয়াখালীতে বেকার হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি জেলে। এ সময় বাংলাদেশের কোনো জেলে সাগরে মাছ ধরতে পারবেন না। তারা জানান, দেশের জেলেরা মাছ না ধরলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরেন। পাশাপাশি সরকার নির্ধারিত খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ায় কষ্টে দিন কাটে তাদের। বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। এক সাগরে দুই নিয়ম হয় কিভাবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাখে মিলেই দেয়। বিশেষজ্ঞরা জানান, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ না করা হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা, বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকার, এটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা কালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে সমুদ্রগামী 1 লাখের বেশি জেলের মধ্যে নিবন্ধিত মাত্র 67,600, আর তাদের মধ্যে সরকারের খাদ্য সহায়তা পাবেন 47,371 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 6 মাসেও খোঁজ মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে নিখোঁজ বরগুনার 25 জেলের। চরম উৎকণ্ঠা আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে দিন পার করছেন তাদের পরিবারের সদস্যরা। দেখছেন সকালের সময়। ভারতের লোকসভা নির্বাচনের 5ম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ধাপে 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টি আসনে ভোট হবে। এ দফায় দেশ জুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় 8,95 লাখ। ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ মোট 695 জন প্রার্থীর। এই দফায় উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়ছেন এই কংগ্রেস নেতা, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। এছাড়াও 5ম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, রাজনাথ সিং, ওমর আবদুল্লার মতো নেতারা। এবার ট্রাম্পকে বিকৃত মস্তিষ্কের মানুষ বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ট্রাম্পের করা কটাক্ষের জবাবে বাইডেন বলেন, তার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট প্রচারণা। একে অন্যকে কটাক্ষের মধ্য দিয়েই যেন জব্দ করতে চাইছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। এবার ট্রাম্পকে বিকৃত মস্তিষ্কের মানুষ বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। শনিবার জর্জিয়ার অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্পের কটাক্ষের জবাবে তিনি বলেন, গণতন্ত্র ঠিক পথেই আছে, কিন্তু তার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। এছাড়াও সাবেক এই প্রেসিডেন্ট 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার কষ্টে আচ্ছন্ন রয়েছেন এমন নয়, বরং আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয় রয়েছেন বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন NRA এর অনুমোদন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাজার হাজার NRA সদস্যের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি আবারও বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্রেট নেতার মধ্যে ভালো কিছু নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প।
আগামী 27 জুন CNN এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন। আর 10 সেপ্টেম্বরের দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে ABC নিউজ। অন্তরা সেন, সময় সংবাদ। গোলাম নওশের প্রিন্স টাইগার সাবেক পেসার এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের শীর্ষকর্তা। বাংলাদেশ USA 3 ম্যাচের সিরিজ আয়োজনের ভার পড়েছে তার উপর। নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রিন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বোলারদের জন্য। কন্ডিশন কিংবা ড্রপ ইন পিচ নিয়ে না ভেবে টাইগারদের পরামর্শ দিলেন ইতিবাচক ক্রিকেট খেলার। প্রিন্সকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস ঝরল বিসিবির কণ্ঠেও। অনলাইনে সাবেক এই পেসারের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন। লাল সবুজের জার্সিকে গুড বাই 97-তে মাঝের দায়িত্ব পালন করেছেন বিসিবির নির্বাচক হিসেবে। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গোলাম নওশের প্রিন্সের সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছে মার্কিন ক্রিকেট। বর্তমানে দায়িত্ব পালন করছেন USA ক্রিকেট অপারেশনস কমিটির সদস্য হিসেবে। প্রথমবারের মতো আমেরিকার বিপক্ষে তাদের মাটিতে টি-20 সিরিজ খেলতে টাইগাররা এখন টেক্সাসে। শান্ত তাসকিনদের বরণ করে নেওয়া সহ গোটা আয়োজনের দায়িত্বই তার কাঁধে। সিরিজ নিয়ে ঝরল বাড়তি উচ্ছ্বসিত বিসিবিও। ন্যাচারালি আমার কাছে তো নস্টালজিক লাগছে, বিকজ আমি খুবই ধন্য যে বাংলাদেশ টিমকে এখানে কিছু না কিছু ভাবে হয়তো চেষ্টা করছি হেল্প করার। US টিম কিন্তু মোটামুটি ভালো টিম। খেলা আমি আশা করছি ভালোই হবে। তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে। এবারের বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের উইকেট আর ড্রপ ইন পিচ। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ হবে যে পিচে। তবে এসব নিয়ে খুব একটা না ভেবে পরামর্শ দিলেন নিজেদের খেলায় মনোযোগের। মনে করিয়ে দিলেন বোলারদের চ্যালেঞ্জের কথাও। ড্রপ ইন উইকেট শুধু আপনার নিউ ইয়র্কে করা হয়েছে, এটা ডালাসে না। ডালাসে আপনি নর্মাল USA যে উইকেটে বাংলাদেশ খেলবে, ডালাসের উইকেটে ব্যাটসম্যানদের রান করতে হবে বাংলাদেশের। তো রানটাই মেইন। টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি রান করে তো এখানে 200+ রান করা যায়। 1980 থেকে 90 দশকের টাইগারদের জার্সিতে 9টি ম্যাচ খেলেছেন দেশের ক্রিকেটের এক সময়ের অন্যতম সেরা পেসার গোলাম নওশের প্রিন্স। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। চাহিদার মাত্র 5% পূরণ করছে দেশীয় চিনি শিল্প। 95 ভাগই করতে হয় আমদানি। মাত্রাতিরিক্ত শুল্ক হারের বোঝা টানতে হচ্ছে ভোক্তাকে, কমানোর দাবি মালিক ও ব্যবসায়ীদের। এবং বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি, দিতে হবে ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনা। স্বজনপ্রীতি দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান কৃষক। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।